ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা অনলাইন ক্লাসরুমে নবম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তাপের পার্ট 2 অংশটা আলোচনা করব। কি রয়েছে এই পার্ট 2 ক্লাসটাতে? প্রথমেই আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে WH=JH যে ফর্মুলাটা রয়েছে তাপ এবং কার্যের তুল্যতা সম্পর্কে, সেই সম্পর্কে আলোচনা করব। যান্ত্রিক তুল্যাঙ্ক সম্পর্কে কিছু জানব। 2 নম্বর হচ্ছে অবস্থার পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট। তোমরা জানো যে পদার্থের 3টে অবস্থা, কঠিন, তরল এবং গ্যাসীয়। সেই অবস্থার পরিবর্তন সম্পর্কে আলোকপাত করব। গলন, বাষ্পীভবন, ঘনীভবন এবং কঠিনীভবন 4টে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে, সেই সম্পর্কে জানব। লীন তাপ বা ল্যাটেন্ট হিট খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট নবম শ্রেণীর জন্য, সেই লীন তাপ সম্পর্কে জানব। লীন তাপের এককগুলো জানব এবং সর্বশেষে লীন তাপের যে প্রকারভেদ, 4 ধরনের লীন তাপের কথা জানব। এই বিষয়গুলো সম্পর্কে আমরা আজকে অনলাইন ক্লাসরুম ফর ক্লাস 9, বিষয় হচ্ছে ভৌতবিজ্ঞান, অধ্যায় তাপ, এই পার্ট 2 সম্পর্কে আমরা বিশদভাবে আলোচনা করব। তারা সরাসরি বিলম্ব না করে চলে যাচ্ছি অনলাইন ক্লাসরুম তাপ পার্ট 2। দেখো, আমরা আগের দিনে কার্য ও তাপের তুল্যতা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে W varies H, that is W is equal to some constant JH। কে আমরা বলেছিলাম তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, W কে বলেছিলাম কৃতকার্য, আর H হচ্ছে উৎপন্ন তাপ। এবং এই যে বা যান্ত্রিক তুল্যাঙ্কের সিজিএস পদ্ধতিতে মান বলেছিলাম 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি, আর এসআই এর ভ্যালুটা বলেছিলাম 1। ক্লিয়ার? এখন দেখো, এই যে বা যান্ত্রিক তুল্যাঙ্ক বিষয়টা নিয়ে, যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি বলতে কি বোঝায়, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা একটা আমি বলে দিই যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি। আবার তোমরা জানো 10⁻⁷ আর্ক মানেই হচ্ছে 1 জুল। এটা তোমাকে বলতে পারে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক 4.2 জুল পার ক্যালোরি বলতে কি বোঝো। দুটো জিনিস সেম। কি বোঝায়? এটা বলা হচ্ছে যে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4.2 × 10⁻⁷ আর্ক পার ক্যালোরি বলতে এটাই বোঝায় যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে আমাকে 4.2 × 10⁻⁷ কাজ সম্পাদন করতে হবে, তাই তো? আমাকে বলতে সিস্টেমকে, অর্থাৎ 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কত কাজ করতে হচ্ছে? 4.2 × 10⁻⁷ আর্ক বা 4.2 জুল। ক্লিয়ার? বা অন্যভাবে যদি তুমি বলো যে 4.2 × 10⁻⁷ আর্ক কাজ সম্পূর্ণ করতে, এই কাজ তাপে রূপান্তরিত করতে 1 ক্যালোরি তাপ উৎপন্ন হবে। W=JH ফর্মুলা থেকে এটা ইজিলি বলা যায়। ঠিক আছে? এবার একটা অঙ্ক দেখো, সিম্পল অঙ্ক, যে 10 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কৃতকার্যের পরিমাণ কত হবে। ক্লিয়ার? তাহলে আমরা কি জানি? আমরা জানি W=JH। তাহলে এই অঙ্কটাতে কি দেওয়া আছে? H দেওয়া আছে 10 ক্যালোরি, আর J এর মান আমরা জানি 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমরা ফর্মুলাটা কি? W=JH। তাহলে J এর জায়গায় কি বসাবো? 4.2, আর H এর জায়গায় 10। তাহলে অ্যান্সারটা কত হবে আমার? 42 জুল, কারণ এসআই পদ্ধতিতে কার্যের একক হচ্ছে জুল। অ্যান্সারটা কত হলো? 42 জুল। তাহলে তোমাদেরকে এই W=JH এই ফর্মুলা থেকে অঙ্ক করতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে J এর মানটা। যেটাকে ঠিক মতন তুমি যদি বসাতে পারো অঙ্কটা হয়ে যাবে। আর সিজিএস এবং এসআই পদ্ধতিতে কৃতকার্য এবং উৎপন্ন তাপের এককটা মনে রাখবে। ডাব্লু বা কৃতকার্যের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক, এসআই হচ্ছে জুল, আর তাপের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি, আর এসআই হচ্ছে জুল। এটা মাথায় রাখবে তোমরা ভালো করে।
এবার দেখো আমরা আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করতে চলেছি, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন। আমরা যাকে ইংরেজিতে বলছি চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট সম্পর্কে আমরা এখন আলোচনা করব। দেখো, তাপ প্রয়োগে বা নিষ্কাশন করলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হয়। তোমরা জানো, তুমি তাপ প্রয়োগ করতে পারো বা তাপ নিষ্কাশন করতে পারো, তাপ তুলে নিতে পারো। এই অবস্থায় কি হয় না, পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর ঘটে। এটাকেই আমরা বলছি অবস্থার পরিবর্তন। ওকে, এবার এই ছবিটাতে লক্ষ্য করো একটু। অবস্থার পরিবর্তন বোঝানোর জন্য আমরা একটা পরীক্ষা করছি। পরীক্ষার সাহায্যে এই চেঞ্জ অফ স্টেট বা অবস্থার পরিবর্তনকে বোঝার চেষ্টা করব। দেখো, এই ছবিতে কয়েক টুকরো বরফ নিয়ে একটা পাত্রে রাখা হলো, ঠিক আছে। এবার পাত্রে একটি থার্মোমিটার ডোবানো হলো। যে পাত্রতে আমরা বরফ রেখেছি সেই পাত্রে আমরা থার্মোমিটার রাখলাম একটা। এবার পাত্রটিকে ধীরে ধীরে উত্তপ্ত করলাম, গরম করলাম। তাহলে যেহেতু গরম করলে কি হবে, থার্মোমিটারে পাঠ বাড়বে, উষ্ণতা বাড়বে, ঠিক আছে। এখন দেখো, এখানে প্রদত্ত তাপ বরফের উষ্ণতা বাড়াতে সাহায্য করছে। যে তাপটা দিচ্ছি অত উত্তপ্ত করছি, সে উত্তপ্ত করার ফলে কি হচ্ছে না, বরফের কি হচ্ছে না, উষ্ণতা বাড়ছে। উষ্ণতা বাড়াতে সাহায্য করছে এই প্রদত্ত তাপ। এবার দেখো, এইভাবে বরফের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছালে দেখা যাবে যে যতক্ষণ পর্যন্ত না পুরো বরফ গলছে ততক্ষণ থার্মোমিটারের পাঠ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় স্থির রয়েছে। যতক্ষণ পর্যন্ত পুরো বরফটা জলে পরিণত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচারটা ফিক্স থাকছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এখানে প্রদত্ত তাপ বরফকে জলে রূপান্তরিত করতে সাহায্য করছে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন এখানে ঘটেনি। বুঝতে পারছো? তাহলে এখানে কি হলো না, প্রদত্ত তাপ বরফকে জলে রূপান্তরিত করতে সাহায্য করছে, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি। সব বরফ গলে জলে পরিণত হওয়ার পর আবার থার্মোমিটারের পাঠ বাড়তে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত পুরো বরফটা না গলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচারটা ফিক্স থাকছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে। এবার যখনই বরফটা পুরো গলে গেল তখনই কি হচ্ছে না, আবার থার্মোমিটারের পাঠ বাড়তে থাকবে। থার্মোমিটারের পাঠ 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত যখন চলে যাবে তখনই জল ফুটতে শুরু করবে। থার্মোমিটারের পাঠ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে যাওয়ার পরই জল কিন্তু ফুটতে শুরু করবে। একই রকমভাবে পুরো জল বাষ্পীভূত হওয়া না পর্যন্ত টেম্পারেচার কিন্তু 100 ডিগ্রিতেই ফিক্সড থাকবে। অর্থাৎ এখানে প্রদত্ত তাপ জলকে বাষ্পে রূপান্তরিত করতে সাহায্য করছে। প্রদত্ত তাপ জলকে বাষ্পে পরিণত করতে সাহায্য করছে। যেমন আগে বরফটাকে জলে পরিণত করতে সাহায্য করছিল প্রদত্ত তাপ, এখানে প্রদত্ত তাপ কি করছে তোমার না, জলকে বাষ্পে রূপান্তরিত করতে সাহায্য করেছে। ওকে, এখন দেখো, এই যে অবস্থার পরিবর্তন বা চেঞ্জ অফ স্টেট বললাম, এখানে কয়েকটা ধারণা রয়েছে। কীরকম ধারণা না, কঠিন থেকে যখন তরল, অর্থাৎ বরফ হচ্ছে কঠিন আর জল হচ্ছে তরল, আমরা যখন বরফ থেকে জলে রূপান্তর করব এই প্রক্রিয়াটাকে আমরা বলবো গলন। ক্লিয়ার? তাহলে কঠিন থেকে তরলে রূপান্তরকে আমরা বলছি গলন। সেরকমভাবে তরল থেকে যখন বাষ্পে পরিণত হবে সেটাকে আমরা বলবো বাষ্পীভবন। ক্লিয়ার? বাষ্পীভবন। এখন দেখো, পদার্থে যে অবস্থার পরিবর্তনের জন্য তাপ প্রয়োগ করতে হয় তাকে আমরা বলছি উচ্চ অবস্থান্তর। এখানে দেখো তাপ প্রয়োগ করতে হচ্ছে। তুমি যখন বরফকে জলে পরিণত করবে তখন তাপ প্রয়োগ করতে হচ্ছে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে গলন।
তরলকে অর্থাৎ জলকে তুমি যখন বাষ্পে পরিণত করবে তখন তাপ প্রয়োগ করতে হবে, এটাকে আমরা বলছি বাষ্পীভবন। অর্থাৎ যে অবস্থার পরিবর্তনের জন্য তাপ প্রয়োগ করতে হয় তাকে আমরা বলছি উচ্চ অবস্থান্তর। কি বলছি? উচ্চ অবস্থান্তর। তাহলে বরফ থেকে জল বা জল থেকে বাষ্প এগুলো হচ্ছে সমস্ত উচ্চ অবস্থান্তরের উদাহরণ। ক্লিয়ার? এবার দেখো একই রকমভাবে কিছু বাষ্প থেকে তুমি ধীরে ধীরে তাপ নিষ্কাশন করলে সেটা কিন্তু তরলে পরিণত হবে। অর্থাৎ আমরা বাষ্প থেকে তরল তাপ নিষ্কাশন যখন করব এই প্রক্রিয়াটাকে আমরা বলবো ঘনীভবন। ক্লিয়ার? বাষ্প থেকে তুমি যদি কিছু পরিমাণ তাপ নিষ্কাশন করো এবং তরলে পরিণত করো, একে আমরা বলবো ঘনীভবন। সেই রকমভাবে আমরা যদি জল থেকে বা তরল থেকে কিছু পরিমাণ তাপ নিষ্কাশন করতে পারি বা করি এবং সেটা কিসে পরিণত হবে? জলে বা বরফে। এই প্রক্রিয়াটাকে আমরা বলবো, অর্থাৎ তরল থেকে কঠিন রূপান্তরকে আমরা বলছি কঠিনীভবন। ক্লিয়ার? কঠিনীভবন। সেরকমভাবে আমরা যখন তাপ কোনো একটা পদার্থের অবস্থান পরিবর্তনের জন্য তাপ নিষ্কাশন করব, এই প্রক্রিয়াটাকে আমরা বলব নিম্ন অবস্থান্তর। অর্থাৎ উচ্চ অবস্থান্তরের জন্য যেমন তাপ প্রয়োগ করতে হচ্ছিল, সেই রকম নিম্ন অবস্থান্তরের জন্য তাপ নিষ্কাশন করতে হয়। তাহলে আমরা অবস্থান পরিবর্তনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ 4টে ধারণা পেলাম। একটা কঠিন থেকে তরল, একে আমরা বললাম গলন। তরল থেকে বাষ্প, একে আমরা বললাম বাষ্পীভবন। সেরকমভাবে আমরা কি করলাম না, তোমার বাষ্প থেকে তরল তাপ নিষ্কাশন করলাম, একে আমরা বললাম ঘনীভবন। আর তরল থেকে তাপ নিষ্কাশন করে যখন কঠিনে গেলাম, একে আমরা বললাম কঠিনীভবন। এই 4টে গুরুত্বপূর্ণ ধারণা তোমরা মাথার মধ্যে রেখে দেবে। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। এবার দেখো, আমরা যখন তাপের সংজ্ঞা দিয়েছিলাম বলেছিলাম যে অবস্থার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে আমরা বলেছিলাম বোধগম্য তাপ। আবার বলছি, অবস্থার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র উষ্ণতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় তাপকে আমরা বলেছিলাম বোধগম্য তাপ, কারণ বস্তুর উষ্ণতা বৃদ্ধি থার্মোমিটারের সাহায্যে মাপা যায়। ক্লিয়ার? এবার দেখো আর একটা কনসেপ্ট, এটা কি না, এটা হচ্ছে না উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ। এই প্রয়োজনীয় তাপের একটা স্পেশাল টাইপের নাম রয়েছে, নামটা হচ্ছে লিন তাপ বা ল্যাটেন্ট হিট। ক্লিয়ার? আবার বলছি, উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে একক ভরের কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের জন্য, অবস্থার পরিবর্তন আমরা বলতে আমরা কী বুঝি? কঠিন, তরল আর একটা হচ্ছে বাষ্প, এই 3টে তাপ প্রয়োগ বা নিষ্কাশন, এই যে অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপকে আমরা বলছি লিন তাপ। ক্লিয়ার? এবার দেখো, লিন তাপ আমরা যে 4টে কনসেপ্ট কিছুক্ষণ আগে বললাম, গলন, কিছুক্ষণ আগে বলেছিলাম আমরা গলন, বাষ্পীভবন, ঘনীভবন এবং কঠিনীভবন, এই 4টের অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপারগুলো লক্ষ্য করো। অবস্থান্তর ব্যাপারটা দেখো কীরকম না, ছবিতে দেখো, কঠিন থেকে যখন তরলে আমরা রূপান্তর করছিলাম এটাকে আমরা বলছিলাম গলন। তাহলে কঠিন থেকে তরলে যখন আমরা কোনো একটা বস্তুকে রূপান্তর করব সেটাকে আমরা বলবো গলনের লিন তাপ। ক্লিয়ার? গলনের লিন তাপ। কঠিন থেকে তরল মিন্স বরফ থেকে জল, সেই ক্ষেত্রে বরফের গলনের লিন তাপের মান হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। ক্লিয়ার? এবার তরল থেকে কঠিন আমরা প্রথমে উচ্চ অবস্থান্তরটা দেখছি, তাপ প্রয়োগটা। তাহলে তরল থেকে কঠিন, যেটা আমরা বলেছিলাম কঠিনীভবন, যেটাকে আমরা বলছিলাম কঠিনীভবন, তরল থেকে কঠিন, অর্থাৎ এটাকে আমরা বলবো কঠিনীভবনের লিন তাপ। তরল থেকে কঠিন করতে গেলে তুমি বুঝতে পারছো তাপ নিষ্কাশন করতে হবে, এটা হচ্ছে কঠিনীভবনের লিন তাপ। জলের ক্ষেত্রে এর মানটা হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, এখানে তাপ নিষ্কাশন করতে হবে। এবার দেখো তরল থেকে বাষ্প, যেটা আমরা বলেছিলাম বাষ্পীভবন,
তরল থেকে বাষ্পে রূপান্তর করতে গেলে বাষ্পীভবনের লিনতাপ বলা হয় এটাকে। এর মানটা হচ্ছে জলের ক্ষেত্রে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ তরল থেকে বাষ্পে কনভার্ট করতে গেলে বা রূপান্তর করতে গেলে 537 ক্যালোরি তাপ দিতে হবে। ক্লিয়ার? আর লাস্ট যেটা বাষ্প থেকে তরল, অর্থাৎ বাষ্প থেকে তরল যখন তুমি করবে তখন তোমাকে তাপ নিষ্কাশন করাতে হবে। একে আমরা বলছি ঘনীভবনের লিনতাপ। এর মানটা হচ্ছে 537 ক্যালোরি পার গ্রাম, অর্থাৎ নিষ্কাশন করতে হবে তাপ। তা 4 ধরনের লিনতাপের কথা আমরা পড়লাম। একটা গলনের লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ, ঘনীভবনের লিনতাপ। এই 4টি ক্ষেত্রে 2টি ক্ষেত্রে তাপ প্রয়োগ করতে হবে আর 2টির ক্ষেত্রে তাপ নিষ্কাশন করতে হবে। এটা হচ্ছে লিনতাপের প্রকারভেদ, 4 ধরনের লিনতাপ এবং তাদের মানগুলো আমরা জানলাম। এই যে লিনতাপের যে তাপ প্রয়োগ বা নিষ্কাশন, একটা ফর্মুলার সাহায্যে তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে। H = ml, অর্থাৎ লিনতাপের ক্ষেত্রে H = ml এই ফর্মুলাটা খুব কাজে লাগবে, যেখানে H হচ্ছে তাপ, প্রযুক্ত তাপ বা নিষ্কাশিত তাপ, M হচ্ছে ভর, বস্তুর ভর, আর L হচ্ছে লিনতাপের পরিমাণ, লিনতাপ। H = ml এই ফর্মুলাটা ভালো করে মাথায় রাখবে তোমরা। তাহলে আমরা 4 ধরনের লিনতাপের কথা পড়লাম। একটা গলনের লিনতাপ, কঠিনীভবনের লিনতাপ, বাষ্পীভবনের লিনতাপ এবং ঘনীভবনের লিনতাপ। এই 4টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা পরীক্ষার জন্য, সেটা হচ্ছে গলনের লিনতাপ। পরীক্ষার জন্য আসে যে বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, যেটা বললাম আমি। বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? তা যদি আসে তা তোমাদের কি বলতে হবে এখানে? তাহলে কি বলবে তোমরা? বলতে হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ চাপে 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে গেলে 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে। তাহলে দেখো টেম্পারেচারটা কিন্তু ফিক্সড 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে যে তাপ লাগবে তার পরিমাণটা হচ্ছে 80 ক্যালোরি। তাহলে বরফের গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো সেটা তোমাদের আমি বললাম। সেরকমভাবে তোমাদের বলতে পারে যে তোমার যেটা আগেই বললাম যে ধরো বলতে পারে যে জলের কঠিনীভবনের লিনতাপ বলতে পারে, তো সেক্ষেত্রে নিষ্কাশন ব্যাপারটা বলতে পারে যে জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। বিষয়টা কিন্তু একই থাকবে, টেম্পারেচারটা ফিক্সড। আর যখন তাপ দেবে তখন তোমরা তাপ দেওয়ার ব্যাপার হচ্ছে বাষ্পীভবনের ক্ষেত্রে এবং গলনের ক্ষেত্রে তাপ দেওয়া, আর কঠিনীভবনের ক্ষেত্রে এবং ঘনীভবনের ক্ষেত্রে তাপ নিষ্কাশিত করতে হবে বা তাপ নিষ্কাশন করতে হবে। যখন তোমরা বলবে বিষয়টা, গলনের লিনতাপের ক্ষেত্রে তাপমাত্রাটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিক্সড, ঠিক আছে। আর বাষ্পীভবনের লিনতাপের ক্ষেত্রে কি টেম্পারেচারটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফিক্সড। অর্থাৎ কি বলবে যদি বলা হয় যে স্টিমের তোমার বা জলের বাষ্পীভবনের লিনতাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, তোমরা খুব সহজভাবে বলতে পারবে যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত করতে হলে 537 ক্যালোরি তাপ দিতে হবে বা তাপের প্রয়োজন। এখানে টেম্পারেচারটা কিন্তু ফিক্সড কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা মাথায় রাখবে। ঠিক আছে? তাহলে আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম এটা প্রথমেই বললাম যে W = H ফর্মুলা থেকে, তাপের যান্ত্রিক তুল্যাঙ্কর ফর্মুলা থেকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান 4.2 × 10⁷ আর্ক পার ক্যালোরি বলতে কি বোঝায়। একটা অঙ্ক করালাম W = H ফর্মুলা দিয়ে কত কাজ করতে হবে সেই ধরনের একটা অঙ্ক করালাম। তারপর তোমাদের আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বললাম, সেটা হচ্ছে অবস্থার পরিবর্তনের পরীক্ষার মাধ্যমে বুঝিয়ে দিলাম যে অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে টেম্পারেচারটা ফিক্স থেকে শুধু কি হচ্ছে না অবস্থার পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে আমরা বললাম গলনের কথা, আমরা বললাম বাষ্পীভবনের কথা, কঠিনীভবনের কথা এবং ঘনীভবনের কথা। 2 ধরনের অবস্থান্তরের কথা বললাম, উচ্চ অবস্থান্তর যেখানে তাপ দিতে হচ্ছে, নিম্ন অবস্থান্তর যেখানে তাপ নিষ্কাশন করতে হচ্ছে, এবং সর্বশেষে আমরা যেটা বললাম লিনতাপ। লিনতাপ বলতে কি বুঝি আমরা, বোধগম্য তাপের সঙ্গে লিনতাপের পার্থক্য এবং 4 ধরনের লিনতাপের যে আলোচনা
এবং লিন তাপের একক, দেখো লিন তাপের এককটা বুঝতে গেলে এইচ ইজিক্যাল টু এম এল ফর্মুলা মনে রাখবে। তাহলে এল ইজিক্যাল টু কি, এইচ বাই এম। তাপের একক কি, সিজিএসএ ক্যালোরি, ভরের একক গ্রাম, ক্যালোরি পার গ্রাম। এসআই তাপের একক জুল, আর ভরের একক কেজি, জুল পার কেজি। ঠিক আছে। এবং 4 ধরনের লিন তাপের ক্ষেত্রে আমরা যেটা বললাম যে তোমাদের পরীক্ষায় দিতে পারে যে বরফে গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো, বা জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো। এই বিষয়গুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তাহলে আজকে আমাদের এইটুকুই আলোচনা, পরের ক্লাসে আমরা আবার তাপ সম্পর্কে ডিটেলস আলোচনা